আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে। সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো যারা ন্যারেশনের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করছেন, আশা করি আপনারা ন্যারেশনের ক্লাসগুলো খুব সহজে বুঝতে পারতেছেন। তো আজকে ন্যারেশনের 3 নাম্বার ক্লাস, অলরেডি 2টা ক্লাস করে ফেলছি। যারা 2টা ক্লাস করেন না, অবশ্যই 2টা ক্লাস করে নেবেন, তাইলে আপনাদের ন্যারেশন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আসবে ইনশাল্লাহ। সো কথা না বেড়ে চলে যায় আজকের ক্লাসে। ন্যারেশনের আজকে আমরা যে পার্টটা পড়বো, এগুলা থেকে আমাদের প্রশ্ন আসে এবং এই ন্যারেশন জিনিসটা খুবই সহজ। অনেকে আপনারা মনে করেন ন্যারেশন মানে প্যারেশন, আসলে বিষয়টা তেমন না। ন্যারেশন খুবই সহজ যদি আপনি টেকনিক্যালি পড়েন, সহজভাবে সহজ টেকনিকে পড়ার চেষ্টা করেন। সো আমরা চলে যাচ্ছি, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা কি হবে? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের রিপোর্টেড স্পিচটা যখন ইম্পারেটিভ সেন্টেন্সের হবে, তখন আমাদেরকে যেই নিয়মে পরিবর্তন করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে রিপিটিং ভার্ব হিসাবে আমরা যদি আদেশ বুঝাই, রিপোর্টেড স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্সটা দ্বারা যদি আদেশ বুঝাই, তাইলে আমরা রিপিটিং ভার্ব হিসেবে ব্যবহার করব অর্ডার। আর অনুরোধ বুঝালে আমরা ব্যবহার করব রিকোয়েস্টেড। নিষেধ বুঝালে হচ্ছে প্রহিবিটেড। উপদেশ বুঝালে হচ্ছে অ্যাডভাইসড। প্রস্তাব বুঝালে হচ্ছে প্রপোজড। আর কিছুই যদি না বুঝায় আমরা তখন বসাবো টোল্ড। তারপরে ইনভার্টেড কমা তুলতে আমরা আগে ব্যবহার করতাম দ্যাট, কিন্তু অ্যাসার্টিভ অথবা টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমরা দ্যাট বসাইতাম। বাট একটু এর আগে দেখছিলাম ইন্টারোগেটিভ হইলে আমরা ব্যবহার করতাম হচ্ছে আস্কড। কিন্তু এবার যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে তখন কিন্তু আমরা ব্যবহার করতে হবে ইনভার্টেড কমা তুলতে টু। মাঝে মাঝে এখানে টু এর পরিবর্তে নট টু বসতে পারে, আবার প্রপোজড বসতে পারে। আমরা এগুলা বিস্তারিত জানবো। তারপর হচ্ছে টু এর পরে ভার বসবে প্লাস এক্সটেনশন অংশ বসে যাবে। এখন আমরা বাক্যের মধ্যে পরিবর্তন যদি দেখি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, দ্য টিচার শিক্ষক সেড টু দ্য স্টুডেন্টস শিক্ষার্থীকে বলেছিল যে কমপ্লিট ইউর ক্লাস ওয়ার্ক নাও, তোমার ক্লাস ওয়ার্কের কাজটি এখনই কি করো, শেষ করো। তো আমরা যদি এটা ইনডিরেক্ট করি, দ্য টিচার সেড টু থাকলে আমরা এই যে শিক্ষক বলছে কমপ্লিট ইউর ক্লাস ওয়ার্ক, তোমার ক্লাসের কাজ শেষ করো, তার মানে শিক্ষক অর্ডার করছে, আদেশ দিছে। এই কারণে আমরা সেড টুর পরিবর্তে লিখব হচ্ছে অর্ডার্ড। কাকে অর্ডার করছে? দ্য স্টুডেন্ট। অর্ডার দ্য স্টুডেন্ট। এই যে ইনভার্টেড কমা তুলতে এখন আমরা শুধু টু ব্যবহার করব। অর্ডার দ্য স্টুডেন্ট টু কমপ্লিট ইউর, এই যে তোমার কাজ কমপ্লিট করো। তাহলে এখানে ইউর বলতে আমরা হিজ ধরতে পারি, তারপর হচ্ছে হারও ধরতে পারতাম, আমরা যে কোনো একটা ধরলে হবে। বাক্যের প্যাসেজ নারেশন যখন করব আমরা তখন এটা ভালোভাবে বুঝে যাবো এটাকে হি ধরবো নাকি সি ধরবো। তারপরে ইউর থাকার কারণে কিন্তু আমরা হিজ নিতে হয়েছে। তারপরে ক্লাস ওয়ার্ক নাও থাকলে আমরা জানি দেন ব্যবহার করতে হয়, এ কারণে হইল দেন। পরবর্তীতে দেখি, মাই মাদার সেড টু মি স্টাডি এ লট ইফ ইউ ওয়ান্ট টু গেট এ প্লাস। আমার মা আমাকে বললো যে বা বলেছিল প্রচুর পড়াশোনা করো যদি তুমি এ প্লাস পেতে চাও। তাইলে এখানে আমার মা হচ্ছে আমাকে একটা পরামর্শ দিচ্ছে, তাই না? তাইলে আমরা বলতে পারি মাই মাদার অ্যাডভাইসড মি, এই যে ইনভার্টেড কমা বলতে টু, তারপর যেভাবে আছে এভাবে লিখে দিব, টু স্টাডি এ লট ইফ আই ওয়ান্ট টু গেট এ প্লাস। এই যে এখানে ইউর পরিবর্তনটা কিন্তু হয়েছে। আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে পরিবর্তন হয় আমাদের অবজেক্ট অনুসারে। তো মি মানে হচ্ছে আই, এখানে আই হয়েছে এই কারণে। তারপরে 3 নাম্বার এক্সাম্পল, মাই ফ্রেন্ড সেড টু মি প্লিজ হেল্প মি টু ডু দ্য সাম। আমার বন্ধু আমাকে বলল যে আমাকে দয়া করে আমাকে সাহায্য করো অঙ্কটি কি করতে, অঙ্কটি করতে আমাকে সাহায্য করো। সো এখানে যেহেতু প্লিজ আছে আমরা অনুরোধ বুঝাইলে ব্যবহার করে হচ্ছে রিকোয়েস্টেড। তো এই কারণে আমরা হচ্ছে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু হেল্প। এই যে মি মানে আমার বন্ধুকে মি কিন্তু আমাদের কি ফার্স্ট পারসন, তা আমরা জানি ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এই কারণে এখানে হিম হইল টু ডু দা সাম। সো ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এখানে আমি যদি দেই যে নট টু এর ব্যবহার, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বাট শুরুটা হবে ডু নট দিয়ে অথবা ডাজ নট দিয়ে। তো আমরা তখন কি করব, টু এর আগে একটা নট যোগ করব, আগের নিয়ম সব ঠিক থাকবে। তাহলে হি সেড টু হিজ ফ্রেন্ড ডোন্ট কাম হিয়ার এলোন।
সে তার বন্ধুকে বলছে এখানে একা একা এসো না। তাহলে এটা যদি আমরা ইনডিরেক্ট করি, তাহলে সে তার বন্ধুকে কি করছে, পরামর্শ দিছে, উপদেশ দিছে। তাহলে আমরা ধরতে পারি এটা রিপোর্টিং ভার্ব ধরবো হচ্ছে অ্যাডভাইস। তাহলে হি অ্যাডভাইসড হিজ ফ্রেন্ড, এই ইনভার্টেড কমা তুলতে যেহেতু ডু নট আছে এ কারণে সামনে একটা নট, তারপর টু, কাম থাকলে আমরা জানি কামের পরিবর্তে গো লিখতে হয়। তাহলে নট টু গো, হিয়ার থাকলে লিখতে হয় দেয়ার এলোন। এটাই ছিল পরিবর্তন। এবার হচ্ছে মাই ফাদার সেড টু মি নেভার টেল এ লাই। এবার কিন্তু কি আছে, নেভার আছে। এবার নেভার থাকলে আমরা কি করব, নেভারটা লিখে দিতে হবে, তখন আর নট আনার কোনো প্রয়োজন নাই, কারণ নেভার নিজে হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে মাই ফাদার সেড টু মি নেভার টেল এ লাই, আমার বাবা আমাকে বলেছিল বা বলল যে কখনোই মিথ্যা কথা বলো না। তাহলে মাই ফাদার সেড টু থাকার কারণে আমরা লিখবো হচ্ছে অ্যাডভাইস, যেহেতু বাবা আমাদেরকে পরামর্শ উপদেশ দিছে বা পরামর্শ দিছে। তারপর হচ্ছে মি, এই ইনভার্টেড কমা তুলতে আমরা এখানে টু বসাইছি, এই যে নেভার টেলে লাই, নেভারে কোনো পরিবর্তন হয় নাই। তো এটা ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন, যেখান থেকে আমাদের পরীক্ষায় আসে। সো এবার দেখবো হচ্ছে আমরা প্রপোজড-এর ব্যবহার। ইম্পারেটিভ সেন্টেন্সের যে আমি বলছিলাম কখনো নট টু ব্যবহার করতে হয়, কখনো শুধু টু, আবার কখনো রিপোর্টিং ভার্বের মধ্যে আমরা দ্যাট ব্যবহার করি, এই বিষয়টা আমরা খেয়াল করব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইনভার্টেড কমা তুলে আমরা এখানে টু ব্যবহার করব, কিন্তু আমরা এখানে দ্যাটও ব্যবহার করতে পারবো। কখন ব্যবহার করব দ্যাট? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইনভার্টেড কমা তুলে আমরা এখানে টু ব্যবহার করব, কিন্তু আমরা এখানে দ্যাটও ব্যবহার করতে পারবো। কখন ব্যবহার করব দ্যাট? দ্যাট ব্যবহার করার সময় হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়, যখন রিপোর্টেড স্পিচটি লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয়, তখন আমরা কিন্তু প্রস্তাব বুঝাই এটা। আর প্রস্তাব বুঝাইলে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে প্রপোজড ব্যবহার করব। তারপর হচ্ছে ইনভার্টেড কমা তুলতে এমন ব্যবহার করব হচ্ছে দ্যাট। তারপর হচ্ছে দ্যাটের পর সাবজেক্ট হিসাবে উই অথবা দে, তারপর হচ্ছে ভার্ব নিব, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন নিব। তো মোট কথা কি? মোট কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যদি কোনো আদেশ উপদেশ অনুরোধ বুঝায়, তাহলে আমরা নিব হচ্ছে অ্যাডভাইস, রিকোয়েস্ট, যেটা পূর্বে ক্লাসে দেখলাম। কিন্তু এখন যখন প্রস্তাব বুঝাবে, অর্থাৎ প্রস্তাব কখন বুঝাবে? যখন বাক্যটা শুরু হবে লেটস অথবা লেটাস দিয়ে, তখন এটা প্রস্তাব বুঝাবে, তখন আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড নিব। আর ইনভার্টেড কমা তুলতে আগে আমরা বসাইতাম হচ্ছে টু, কিন্তু যেহেতু প্রপোজড ব্যবহার করছি আমরা প্রস্তাব বোঝানোর কারণে, এখন কিন্তু আমরা টু ব্যবহার করতে পারবো না, এখন ব্যবহার করতে হবে দ্যাট। দ্যাটের পরে আগের মতো সাবজেক্ট প্লাস আমরা সাবজেক্ট আনবো উই অথবা দে, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এখন উই নিব কখন, দে নিব কখন, এটা আমরা এক্সাম্পলে ক্লিয়ার করতেছি। সো এখানে লেখা আছে যে মাই ফ্রেন্ড সেড টু মি লেটস প্লে ক্রিকেট টুমোরো, আমার বন্ধু আমাকে বলল চলো আমরা আগামীকাল ক্রিকেট খেলি। তো এখানে আমরা জানি লেটস থাকলে ব্যবহার করতে হবে প্রপোজড, তাহলে মাই ফ্রেন্ড প্রপোজড মি, ইনভার্টেড কমা তুলতে আমরা দ্বিতীয় কাজ দ্যাট। এই যে এখানে লেটস প্লে ক্রিকেট, এই যে লেটস মানে কি লেট আস, এখানে মি আছে, আমাকে বলছে, কাকে বলছে? আমাকে বলছে। তো রিপোর্টিং ভার্বের পরে যদি মি থাকে তাইলে আমাকে বলছে, তাহলে উই, আমিষও থাকলে উই হব, তাই না? তাহলে আমরা এখানে কি নিব? দ্যাট উই। সাবজেক্টের পরে কি হবে? শুড, তাহলে উই শুড প্লে ক্রিকেট। টুমোরো থাকলে হবে টুমোরো পরিবর্তে দা নেক্সট ডে। এখানে সাবজেক্টের পরে একটা শুড নিয়ে আসতে হবে, যেটা স্ট্রাকচারের মধ্যে ভুল ছিল। তারপরে she said to her mother let us মানে লেটস গো অন এ পিকনিক। তাহলে দেখেন এই যে এখানে হার মাদার আছে, এবার কিন্তু এখানে মি নাই, মি থাকলে আমরা উই নিতাম, যেহেতু থার্ড পারসনে চলে গেছে মাদার, তখন আমরা দে নিব। তাহলে she proposed her mother, ইনভার্টেড কমা তুলতে দ্যাট, তারপরে হচ্ছে যেহেতু এখানে মাদার আছে এই কারণে আমরা দে নিব। তারপরে স্ট্রাকচার অনুসারে একটা শুড নিব, তারপরে দে শুড, তারপর হচ্ছে ভার্বে বেস ফর্ম গো অন এ পিকনিক। তো এটা ছিল আমাদের প্রপোজড-এর ব্যবহার। অবশ্যই আমরা সাবজেক্টের পর একটা শুড ব্যবহার করব। তো এবার আমরা দেখে নিব হচ্ছে রিপোর্টেড স্পিচটি যখন অপারেটিভ সেন্টেন্সের হবে আমরা কিভাবে পরিবর্তন করব। এখানে লেখা আছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি যদি অপারেটিভ সেন্টেন্সের হয়, তাহলে এক নাম্বার কাজ হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব হিসেবে প্রেইড ফর ব্যবহার করব, ইনভার্টেড কমা তুলতে দ্যাট ব্যবহার করব, দ্যাটের পর সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা
এক্সটেনশন। যেমন এখানে লেখা আছে হি সেড টু মি মে আল্লাহ হেল্প ইউ, এই যে এখানে মে দ্বারা শুরু হয়েছে এবং এটা একটা প্রার্থনামূলক বাক্য, তাইলে আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্স হইলে আমরা এখানে কি ব্যবহার করব, আমরা ইনডিরেক্ট করার সময় রিপিটিং ভার্ব হিসাবে প্রেইড ফর ব্যবহার করব। তাহলে হি প্রেইড ফর মি, ইনভার্টেড কমা তুলতে দ্যাট, তাহলে আমরা দ্যাট এর পরে কি আনতে হবে, দ্যাট এর পরে আনতে হবে হচ্ছে একটা সাবজেক্ট, এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে আল্লাহ, তাহলে হি প্রেইড ফর মি দ্যাট আল্লাহ। তারপরে স্ট্রাকচার অনুসারে মাইট আনতে হবে, তাহলে মাইট হেল্প মি, এই যে ইউ, ইউ মানে কাকে বলছে, আমাকে বলছে, এই কারণে মি থেকে হলো ইউ থেকে হইলো মি। তারপরে মাই মাদার সেইড টু মি মে ইউ বি হ্যাপি, তাহলে মাই মাদার এখানে যেহেতু মে দ্বারা শুরু হয়েছে, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, একটা প্রার্থনামূলক বাক্য, এই কারণে এটা হচ্ছে একটা আমাদের অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্স হইলে আমরা প্রেইড ফর ব্যবহার করি রিপোর্টিং ভার্ব, তারপর হচ্ছে মি, ইনভার্টেড কমা তুলতে দ্যাট, তারপর হচ্ছে এই যে ইউ আছে, ইউ হচ্ছে একটা সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, অর্থাৎ মি থেকে হইলো আই, তারপর স্ট্রাকচার অনুসারে মাইট আসলো, তারপর হচ্ছে মাইট বি হ্যাপি। তো এটা ছিল আমাদের অপারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। তো আমরা এখন দেখে নিব হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিভাবে পরিবর্তন করব, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে এক নাম্বার কাজ করব রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো ব্যবহার করব। জয় ব্যবহার করব হচ্ছে বাক্যর মধ্যে আনন্দ বুঝালে, আর দুঃখ বুঝালে আমরা ব্যবহার করব হচ্ছে সরো, দুঃখ বুঝালে সরো। আর ইনভার্টেড কমা তুলতে আমরা দ্যাট ব্যবহার করব, দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করব। যেমন এখানে লেখা আছে শি সেইড টু হার ফ্রেন্ড হোয়াট এ নাইস ড্রেস ইট ইজ, এখানে যেহেতু হোয়াটে আছে প্লাস অ্যাডজেক্টিভ আছে এবং শেষে এক্সক্লেমেশন চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমরা যখন ইনডিরেক্ট করব তখন আমরা দেখেন হোয়াট এ নাইস ড্রেস ইট ইজ, এটা দ্বারা কিন্তু একটা আনন্দ সূচক কিছু বুঝাইছে, তাইলে আমরা এখানে ব্যবহার করব এক্সক্লেম উইথ জয়। তাহলে শি এক্সক্লেম উইথ জয় দ্যাট, এই যে ইনভার্টেড কমা তুলতে দ্যাট, তারপরে দ্যাট এর পরে লাগবে সাবজেক্ট, তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে ইট, ভার্বের আগে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে থাকে সাবজেক্ট, আগে থাকে শেষে থাকে ভার্ব, আগে থাকে হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে দ্যাট ইট। অ্যামিজার থাকলে আমরা ব্যবহার করি ওয়াজ ওয়ার, যেহেতু এখানে ইজ আছে তাহলে আমরা ব্যবহার করব ওয়াজ, যেহেতু ইট সিঙ্গুলার, এ নাইস ড্রেস। পরে বাক্য লেখা আছে মাই ফ্রেন্ডস সেইড টু মি এলাস উই লস্ট দ্য ম্যাচ ইয়েস্টারডে, হাই হাই আমরা গতকাল ম্যাচটি হেরে গেছি, হাই আমরা গতকাল ম্যাচটি হেরে গেছি। তাইলে এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি, এলাস মানে হচ্ছে একটা দুঃখবাচক একটা এক্সপ্রেশন, তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে সরো, তাহলে মাই ফ্রেন্ড এক্সক্লেম উইথ সরো, ইনভার্টেড কমা তুলতে দ্যাট, তার এখানে অবজেক্ট না আনলেও চলবে, অর্থাৎ দ্যাটের আগে এই যে এখানে মি না আনলেও চলবে। তারপর হচ্ছে আমরা এখানে নিব দে, কারণ এখানে উই হচ্ছে এখানে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন হইলে আমরা পরিবর্তন করি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, তাহলে ফ্রেন্ডস যেহেতু প্লুরাল তাহলে আমরা নিলাম দে। আর হচ্ছে লস্ট হচ্ছে ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট থাকলে কত হয় ফার্স্ট পারফেক্ট, এই কারণে হ্যাড লস্ট দ্য ম্যাচ, এখানে লেখা আছে যে ইয়েস্টারডে থাকলে হবে দ্য লাস্ট ডে। তো এই ছিল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তন। সো আজকে এখানে আমাদের ন্যারেশনের 3 নাম্বার ক্লাসটা শেষ হলো। আরেকটা ক্লাস নিয়ে আসবো যেখানে একটু ব্যতিক্রম নিয়মের আলোচনা থাকবে এবং প্যাসেজ ন্যারেশন কিভাবে সলভ করব ওই টেকনিকগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো এই পর্যন্ত 3টা ক্লাস হয়েছে, যারা 3টা ক্লাস করেন না অবশ্যই 3টা ক্লাস করে নেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইউটিউব থেকে যারা ক্লাস করেন আর ফেসবুক থেকে যারা ক্লাস করেন অবশ্যই পেজটি ফলো করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।